কাশীপুর নামক কোনো একটি গ্রামে সুরাইয়া, সুমাইয়া এবং অনিতা নামের ৩ বোন বসবাস করত। সুমাইয়া ছিল অনিতা এবং সুরাইয়ার থেকে বড়, আর বাড়িতে ইনকাম করার মতো কোনো লোক ছিল না, কারণ কিছুদিন আগে তাদের বাবা মায়ের মৃত্যু হয়, যার কারণে তাদের ৩ বোনকে একা একাই বাড়িতে থাকতে হয়। সুমাইয়া ছিল খুব বুদ্ধিমান একটা মেয়ে। সুমাইয়া একটি স্যান্ডেলের শপে কাজ করত এবং সেখান থেকে সে যে টাকা ইনকাম করত সেই টাকা দিয়ে সে নিজের সংসার চালাতো। একদিন সুমাইয়ার ছোট বোন অনিতা তার বোন সুমাইয়াকে বলে, আপু, তুমি স্যান্ডেলের দোকানে কাজ করো, আমাদের জন্য তো একটা স্যান্ডেল নিয়ে আসতে পারো। দেখো, কাবিয়ার কাছে কত সুন্দর সুন্দর কতগুলো স্যান্ডেল, আর আমাদের কাছে মাত্র একটা, তাও সেটা অনেক দিনের পুরনো ছেঁড়া ফাটা। বোন অনিতা, বোঝার চেষ্টা করো, কাবিয়ার বাবা অনেক বড় লোক, ও যে জিনিসে হাত রাখবে ওইটা সে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কিন্তু আমরা খুব গরিব মানুষ। তুমি তো জানোই আমি ওইখানে কাজ করি, এর বিনিময়ে আমাকে টাকা দেওয়া হয়, কিন্তু আমি বেশি টাকা পাই না, মাসে মাত্র ৩,০০০ টাকা। খুব কষ্ট করে আমাদের সংসার চলে, আর ওইখানকার স্যান্ডেলগুলো অনেক দামি। একটা স্যান্ডেলের সর্বনিম্ন দাম ৫,০০০, ১০,০০০। এত দামি স্যান্ডেল আমি তোমাকে কিভাবে কিনে দিব? কোনো ব্যাপার না, তুমি এমনভাবেই এমন কথা বলেই আমাকে এড়িয়ে যাও। তুমি কেমন বড় বোন যে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে পারো না? আজকে বাবা মা জীবিত থাকলে এভাবে ছেঁড়া স্যান্ডেল পরতে হতো না। এমনটা বলে অনিতা রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। অনিতার কথাগুলোতে সুমাইয়ার ভীষণ খারাপ লাগে। সে ভীষণ ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে। অনিতা তো ঠিকই বলেছিল, আমি আমার ছোট বোনদের একদম খেয়াল রাখতে পারি না। আজকে আমি এতটাই অসহায় যে ওদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারছি না। আজকে অনিতার স্যান্ডেলটি ছিঁড়ে গেছে, আমি ওকে একটা নতুন স্যান্ডেল দিতে পারছি না। কিন্তু অনিতা বোন আমার, আমি তোকে কিভাবে বুঝাবো? তোদের 2 বেলার ভাত জোগাড় করতেই আমার কতটা কষ্ট হয়, কত কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করি। আমি তোমাদের অন্য কোনো প্রয়োজন মেটাতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। এমনটা বলে সুমাইয়া কান্না করছিল। এরপর সুরাইয়া তার কাছে আসে এবং তাকে বলে, আপু, তুমি এভাবে কান্না করো না, তুমি আমাদের কাছে বাবা মায়ের থেকে কম কিছু নাও। বাবা মা তো সেই কোন ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে, তুমি মায়ের মতো আমাদের খেয়াল রেখেছো, বাবার মতো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। এর থেকে বেশি আমাদের আর কি চাই? না আপু, তুমি মন খারাপ করো না, তানিয়া এখনো অনেক ছোট, ও তোমার পরোয়া বোঝে না, কিন্তু ও যখন বড় হবে তখন ও বুঝতে পারবে যে তুমি আমাদের জন্য কত কিছু করেছো। সুরাইয়া তার বড় বোনের চোখের অশ্রু মুছে দেয়। অন্যদিকে সুরাইয়ার এমন কথা শুনে তার বড় বোন সুমাইয়া সাহস পায়, আত্মবিশ্বাস পায়। সকাল হওয়ার পর সুমাইয়া তাদের 2 বোনের জন্য নাস্তা বানায় এবং তাদেরকে নাস্তা খাওয়ানোর পর সে দোকানে চলে যায় কাজ করার জন্য। কাজে গিয়েও সুমাইয়ার মাথাতে অনিতার সেই কথাগুলোই ঘুরছিল। এরপর সে তার মালকিনকে সাহস করে বলে, মালকিন, আমার 2 ছোট বোনের জন্য আমার স্যান্ডেল চাই, কিন্তু আপনি তো জানেনই মাত্র ৩,০০০ টাকা বেতন দেন মাসে। এখন তো আপনাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই, কিন্তু আপনি মাসে মাসে আমার বেতন থেকে টাকা কেটে রাখবেন। দয়া করে আমার 2 বোনের জন্য 2টা স্যান্ডেল দিয়ে দিন। এভাবেই আমার বাড়িতে চুলাও জ্বলবে, আর আমি আপনার স্যান্ডেলের টাকাও ফিরিয়ে দিব। না না না, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আজকে তুমি আমার শপে আসছো, কিন্তু কে বলতে পারে কালকে আসবে কিনা। এর কারণে আমি তোমাকে 2টা স্যান্ডেল দিব না, তোমার ভালো লাগুক কিংবা খারাপ। না, এখন কি আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে, নাকি কাস্টমারকে স্যান্ডেলও দেখাবে? আমি তোমাকে স্যান্ডেল বিক্রি করার জন্য টাকা দিই, এভাবে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার জন্য নয়। এখন যাও এখান থেকে। সুমাইয়া ভীষণ উদাস হয়ে যায় এবং সে কাস্টমারকে স্যান্ডেল দেখানোর জন্য চলে যায়। অন্যদিকে সুমাইয়ার এই সকল কথাগুলো তার পাশেই দাঁড়িয়ে থাকা সেই দোকানেরই একজন কর্মী শুনে নেয়। এই বোকা মেয়েটা মালকিনের থেকে স্যান্ডেল চাইলো, কিন্তু মালকিন ওকে স্যান্ডেল দিল না। আমি একটা কাজ করি, আমি ওর পছন্দের 2টা স্যান্ডেল চুরি করে নিব, এরপর যত দায় সব ওর ঘাড়ে চাপাবো। এখন হবে আসল মজা, আমি স্যান্ডেলও পেয়ে যাব, আর সুমাইয়ার ঘাড়ে গিয়ে সকল দোষ পড়বে, আর ওকে এখান থেকে বের করে দেওয়া হবে। এমনটা বলে চামেলি নায়না তার ছোট 2 বোনের জন্য যে 2টা স্যান্ডেল পছন্দ করেছিল সেই 2টা স্যান্ডেল সেখান থেকে চুরি করে নেয়। কিছুক্ষণ পর কাজ শেষ হয়ে যায়। নায়না এবং চামেলি দুজনেই বাড়িতে চলে যায়। পরের দিন যখন নায়না কাজ করতে দোকানে আসে, তখন মালকিন তার উপর প্রচণ্ড রাগান্বিত হয় এবং তাকে বলে,
নেনা, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি তোমাকে স্যান্ডেল বাকিতে দিইনি বলে তুমি চুরি করে নিবে? এখন আমি ওই স্যান্ডেলের টাকা এই মুহূর্তে চাই। আমি জানি না যে তুমি ওইটা কোথায় পাবে। শপের মালকিনের কথা শুনে সুমাইয়া ভীষণ অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না যে সে এইসব কি বলছে। তখন নেয়না শপের মালকিনকে বলে, মালকিন, এটা আপনি কেমন কথা বলছেন? আমি তো কোনো স্যান্ডেল চুরি করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার এখানে অনেক দিন ধরে কাজ করি। আপনি আমাকে অনেক বছর ধরে চিনেন। আজ পর্যন্ত আমি এমনটা কখনো করিনি, তাহলে আজকে কেন করব? তুমি এমনটা করেছো কারণ তোমার ছোট বোনদের জন্য স্যান্ডেল প্রয়োজন, আর আমি তোমাকে স্যান্ডেল বাকিতে দিইনি। এর কারণে তুমি স্যান্ডেলগুলো চুরি করে নিয়ে চলে গেছো। দেখো সুমাইয়া, ভালোভাবে বলছি, হয় ওই স্যান্ডেল দিবে নয়তো স্যান্ডেলের টাকা দিবে। তুমি আমাকে বাধ্য করো না এখানে পুলিশ ডাকতে। সুমাইয়া মালকিনকে অনেক করে বোঝায়, কিন্তু মালকিন তার একটা কথাও বুঝে না। ঠিক আছে মালকিন, আমি আপনাকে স্যান্ডেলের টাকা দিয়ে দিব। এমনটা বলে সুমাইয়া মন খারাপ করে বাড়িতে চলে আসে। তখন সুরাইয়া তাকে বলে, আপু, আজকে তুমি এত তাড়াতাড়ি সব থেকে ফিরে এলে? কিছু হয়েছে? তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন? তোমার এমন চেহারা তো আগে কখনো দেখিনি। সুরাইয়া, বোন আমার অনেক বড় অনর্থ হয়ে গেছে। সব থেকে কেউ 2 জোড়া স্যান্ডেল চুরি করে নিয়েছে, যার দায়ভার আমার উপর পড়েছে। আমাকে কাল পর্যন্ত 10,000 টাকা জোগাড় করতে হবে, যেটা ওই স্যান্ডেলের দাম। নয়তো আমাকে পুলিশে ধরিয়ে দিবে। আমার নিজের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু আমি জেলে যাবার পর তোমরা 2 জন কী করে খাবে? কি হবে তোমাদের? ন্যানার এমন কথা শুনে সুরাইয়া এবং অনিতার অনেক কষ্ট হয়। এরপর অনিতা তার বোনের থেকে ক্ষমা চায় এবং বলে, আপু, আমাকে ক্ষমা করে দাও। জানি না আমি রাগের বশে তোমাকে কতগুলো উল্টাসিধা কথা বলে দিয়েছি। তুমি আমাদের কত খেয়াল রাখো, আর আমরা কখনোই তোমাকে কোনো সাহায্য করি না। কিন্তু আপু, এখন তুমি একদম চিন্তা করো না। আমরা 3 বোন মিলে অনেক পরিশ্রম করব এবং 10,000 টাকা এক জায়গায় করে তোমার মালকিনকে দিয়ে আসব। আমরা তোমাকে জেলে যেতে দিব না আপু। না বোন অনিতা, আমার কাছে বেশি সময় নেই। কালকের মধ্যে 10,000 টাকা ফিরিয়ে দিতে হবে। এমনটা বলে সুমাইয়া বাড়ির বাইরে চলে আসে এবং সে একটা পার্কের মধ্যে গিয়ে বসে এই ব্যাপারটা নিয়েই ভাবছিল যে এখন সে কালকের মধ্যে 10,000 টাকা কোথায় থেকে জোগাড় করবে। হঠাৎ করে সুমাইয়ার নজর পড়ে একটা বৃদ্ধা মহিলার দিকে। সেই বৃদ্ধা মহিলা অনেক আঘাত পেয়েছিল এবং সে ছটফট করছিল। এটা দেখে সুমাইয়া দৌড়ে তার কাছে যায়। এ কি বুড়িমা, আপনি তো অনেক আঘাত পেয়েছেন। আপনি চলুন আমার সঙ্গে আমার বাড়িতে। আমি আপনার আঘাতের স্থানে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিব। এমনটা বলে সুমাইয়া সেই বৃদ্ধা মহিলাকে নিজের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার অনেক সেবা যত্ন করে। তাকে খাবার খেতে দেয় এবং তার আঘাতপ্রাপ্ত স্থানে ঔষধ লাগিয়ে দেয়। হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলা একটা পরীর রূপ ধারণ করে এবং সে নায়নাকে বলে, মা সুমাইয়া, সত্যিই তুমি অনেক ভালো একটা মানুষ, একদম কাচের মতো পরিষ্কার। তুমি একটা বৃদ্ধা মহিলাকে দেখে তাকে কতই না সাহায্য করলে। নায়না, আমি সবসময় মানুষের পরীক্ষা নেওয়ার জন্য নানান ধরনের চাল চেলে থাকি, আর আজকে তুমি আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ। বলো আমাকে, আমি তোমাদের কি সাহায্য করতে পারি? পরীর মুখ থেকে এমন কথা শোনার পর সুমাইয়া পরীকে তার সমস্যার ব্যাপারে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর পরী বলে, সুমাইয়া, এখন আমি চাইলেই তোমাকে অনেক ধন সম্পদ দিতে পারি, কিন্তু এই কথাটি তোমার আত্মসম্মানের। এত বছর ধরে তুমি সততার সঙ্গে ওই শপে কাজ করেছো, কিন্তু তবুও আজকে তোমার ওপর চুরির অভিযোগ এসেছে। আমি এক্ষুনি নিজের জাদুশক্তির দ্বারা দেখছি যে ওই চুরিটা কে করেছে। এমনটা বলে পরী নিজের জাদুশক্তি প্রয়োগ করে আসল চোরকে ধরার জন্য। তখন সে জানতে পেরে যায় যে সেই চোর অন্য কেউ নয়, উল্টো সেই শপে থাকা একটা মেয়ে চামেলি। এরপর পরী সেটা সুমাইয়াকে বলে। সুমাইয়াও জানতে পেরে যায় যে চুরিটা কে করেছিল। পরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কারণেই আজকে জানতে পেরেছি যে ওই স্যান্ডেল কে চুরি করেছিল। সুমাইয়া, সেই সব কিছু তো ঠিক আছে, কিন্তু তবুও আমি তোমাদের 3 বোনকে কিছু দিতে চাই। এই নাও জাদুর 3 স্যান্ডেল। তোমরা 3 বোন সব সময় এই জাদুর 3টা স্যান্ডেল পরে থেকো। যখনই তোমরা এই স্যান্ডেলের থেকে কিছু চাইবে, সঙ্গে সঙ্গে তোমাদের সেই প্রয়োজন স্যান্ডেল মিটিয়ে দিবে। এরপর থেকে তোমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে এখন আমি আসি। এমনটা বলার পর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে নায়না দোকানে যায় এবং সেখানে গিয়ে সে সবাইকে সব সত্যি কথা খুলে বলে।
যে স্যান্ডেল সে নয়, চামেলি চুরি করেছিল। প্রথমে চামেলি এটা পুরোপুরিভাবে অস্বীকার করে যায়, কিন্তু সুমাইয়া তাকে হুমকি দেয় যদি সে সত্যি কথা না বলে তাহলে সে তাকে জেলের ভাত খাওয়াবে। এরপর বাধ্য হয়ে চামেলি সবাইকে সব সত্যি কথা খুলে বলে দেয়। মালকিন, আমাকে ক্ষমা করে দিন। আমি এই স্যান্ডেলটি এর কারণেই চুরি করেছিলাম যে এর পুরো দোষ গিয়ে পড়বে সুমাইয়ার উপর। আমাকে কেউ কোনোদিন কিচ্ছু বলবে না, কিন্তু সত্যিটা যে এত তাড়াতাড়ি সামনে চলে আসবে আমি কখনোই ভাবিনি। মালকিন, দয়া করে পুলিশ ডাকবেন না। চামেলির এমন কথা শুনে মালকিন চামেলিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং সে সুমাইয়ার থেকে ক্ষমা চেয়ে নেয়। সুমাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার দোকানে কত বছর ধরে কাজ করছিলে, কিন্তু আমি তবুও তোমার ওপর বিশ্বাস করিনি। নেনা, তুমি আমার পক্ষ থেকে তোমার 2 বোনের জন্য এই 2 স্যান্ডেল নিয়ে যাও। না মালকিন, এখন আমার এই স্যান্ডেলের কোনো প্রয়োজন নেই, আর আমি কাল থেকে এই দোকানে আর কাজ করতেও আসবো না। আমার শুধু সত্যিটা প্রমাণ করার ছিল, এর কারণেই আমি এখানে এসেছিলাম। এরপর সুমাইয়া সেইখান থেকে চলে যায় এবং সে জাদুর স্যান্ডেলের থেকে অনেকগুলো স্যান্ডেল চেয়ে নিজের একটা স্যান্ডেলের দোকান খোলে। এরপর তারা 3 বোন জাদুর স্যান্ডেলের সাহায্যে হাসি খুশিতে জীবন কাটাচ্ছিল এবং তারা নিজেদের সঙ্গে সঙ্গে আরও অনেক অসহায় দরিদ্র এতিম মানুষদেরকেও সাহায্য করছিল। কোনো একটি গ্রামে নিধি তার মা ও ছোট বোন কীর্তির সঙ্গে বাস করত। নিধির মা মানুষের বাড়িতে চাকরানির কাজ করত, আর নিধি অনেক ভালো করে নেকলেস তৈরি করতে পারত। এজন্য নিধি নিজে নেকলেস তৈরি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত। নেকলেস বিক্রি করে নিধিরও ইনকাম হতো। 2 মা বেটির ইনকাম দ্বারা তাদের সংসার বেশ ভালোই চলত। একদিন নিধির মা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, হঠাৎ করে সে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। নিধি তার মাকে নিয়ে যে হাসপাতালে নিয়ে যায়, কেউ তার মাকে অ্যাডমিট করে না, কারণ নিধির কাছে চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। মা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার উন্নত চিকিৎসার জন্য মানুষের কাছ থেকে টাকা ঋণ নেব। এরপর আমি শহরে গিয়ে আমার তৈরি করা নেকলেস উঁচু দামে বিক্রি করে মানুষের ঋণ পরিশোধ করব। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এ কথা বলে নিধি গ্রামের জমিদারের কাছে গেল আর তার কাছ থেকে 2 লক্ষ টাকা ঋণ চাইল। আমি আমি কেন তোমাকে টাকা দিব? আমি যদি টাকা দেই তাহলে কি তুমি সে টাকা পরিশোধ করতে পারবে? জমিদার মশাই, 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। যদি আমি আমার কথা রাখতে না পারি তাহলে আমি আপনার বাড়িতে চাকরানির কাজ করব। এরপর জমিদার তাকে 2 লক্ষ টাকা দিয়ে দিল। 2 লক্ষ টাকা নিয়ে নিধি হাসপাতালে জমা করে দিল। এরপর নিধির মায়ের খুব ভালোভাবে চিকিৎসা হয়ে গেল। দীর্ঘ 15 দিন হাসপাতালে চিকিৎসা করার পরে নিধির মা একেবারে সুস্থ হয়ে গেল। এরপর তাকে নিয়ে সে বাড়ি চলে আসলো। মা, জমিদারের টাকা শোধ করতে হবে, এই জন্য নেকলেস নিয়ে আমাকে শহরে যেতে হবে। কীর্তি, তুমি মায়ের দিকে খেয়াল রাখবে, আমি শহরে গিয়ে ওখান থেকে টাকা পাঠাবো, ঠিক আছে? এ কথা বলে নিধি সেই দিন তার মা ও বোনকে গ্রামে ছেড়ে সে শহরের দিকে রওনা হলো। সে সাথে করে নিল তার হাতে তৈরি করা নেকলেস। সেগুলো নিয়ে সে শহরের দিকে যেতে লাগলো। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য মাঝখানে অনেক বড় ঘন একটি জঙ্গল পার হতে হতো। যখন নিধি নেকলেস নিয়ে সেই জঙ্গল পার হচ্ছিল, তখন হঠাৎ করে অনেক বৃষ্টি ও ঝড় আরম্ভ হলো, যার কারণে নিধির পা ফসকে গেল আর সে পড়ে গেল। নিধি পড়ে যাওয়ার সাথে সাথে নিধির হাতে থাকা নেকলেসের ব্যাগের মধ্যে থেকে সবগুলো নেকলেস এদিকে ওদিকে পড়ে গেল। নিধি নেকলেসগুলো খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির কারণে সে খুঁজতেও পারল না। হে খোদা, এটা কি হলো? আমার সবগুলো নেকলেসই তো হারিয়ে গেল। এগুলোর জন্যই তো আমি শহরে যাচ্ছিলাম। শহরে গিয়ে আমি এখন কি বিক্রি করব? এখন তো আমার কাছে নেকলেস তৈরি করার মতো টাকাও নেই আর সময়ও নেই। আমি জমিদারের টাকা কি করে পরিশোধ করব? আর আমি কি করে বা সংসার চালাবো? এভাবেই নিধি খুবই কান্না করতে লাগলো। তখন তার কাছে খুবই সুন্দর একটি পরী আসলো আর বলল, আরে তুমি, এই মেয়ে, এত ঘন গভীর জঙ্গলের মধ্যে এসে তুমি কেন কান্না করছো? কি হয়েছে তোমার? আপনি আপনি কে? আমি পরী। কিন্তু আপনার তো পরীরাজ্যে থাকা উচিত। আপনি ঘন জঙ্গলের মধ্যে কি করছেন? যখনই বৃষ্টি আরম্ভ হয় তখনই আমি পৃথিবীর জমিনে ঘুরতে আসি, কারণ আমাদের পরীরাজ্যে কখনোই বৃষ্টি হয় না। বৃষ্টিতে ভেজা আর উড়ে বেড়ানো আমার অনেক পছন্দের। আচ্ছা তুমি বলো, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো এই জঙ্গলে তোমার জীবন নিরাপদ নয়?
বৃষ্টি হচ্ছে, এজন্য জঙ্গলের জানোয়ার যে যার গর্তের মধ্যে লুকিয়ে আছে, নইলে এতক্ষণে এসে তোমার উপরে হামলা করতো। পরিজি, আমি অনেক বিপদে আছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। পরি জিজ্ঞেস করার কারণে নিধি পরীর কাছে তার জীবনের সব দুঃখের কথা খুলে বলল। নিধির জীবনের দুঃখের কথা শুনে পরীর অনেক মায়া আসলো নিধির উপরে। নিধি, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে একটি জাদুর ডায়মন্ডের নেকলেস দেব। এ কথা বলে পরী সেখানে জাদুর ডায়মন্ডের নেকলেস প্রকট করলো আর নিধিকে বলল, এই জাদুর নেকলেস তোমার জীবনের সকল দুঃখ কষ্টকে দূর করবে। তুমি এই জাদুর নেকলেসের কাছ থেকে যা চাইবে তাই পাইবে। জাদুর ডায়মন্ডের নেকলেস পেয়ে নিধি অনেক খুশি হলো। যখনই নিধি তার গলায় ডায়মন্ডের জাদুর নেকলেস পরল, সঙ্গে সঙ্গে তার গায়ের পুরনো ছেঁড়া জামা খুবই সুন্দর দামি ব্র্যান্ডের জামাতে পরিণত হয়ে গেল। আরে, এই হার তো দেখছি এখনই এর জাদু দেখানো শুরু করে দিল। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি সত্যি তো আপনি আমার সকল দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। এখন আর আমার মা বোনকে ছেড়ে শহরে যেতে হবে না। এ কথা বলে নিধি জাদুর ডায়মন্ডসের নেকলেস নিয়ে সেখান থেকে চলে গেল। নিধি বাড়ির দিকে যাচ্ছিল, তখন তার গ্রামের একটি মেয়ে তার হাতের হারটি দেখে ফেলল। আরে, এই গরিব মেয়েটির কাছে এত দামি নেকলেস আসলো কি করে? মনে হচ্ছে সত্যি সত্যি এটা অনেক দামি হবে। এটার একটা বিহিত খুঁজে বের করতে হবে। আসলে ঘটনাটা কি? আরে, কালকে পর্যন্ত তো ওর মায়ের জন্য মানুষের কাছে ভিক্ষা চাইছিল, আর আজ আজ এত দামি নেকলেস নিয়ে যাচ্ছে। এসব ভেবে নিশা নিধির বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। নিধিদের জানালার ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো। মা, দেখো দেখো, পরি আমাদের জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছে। এই নেকলেস আমাদের জীবনের সকল দুঃখ দূর করে দেবে। এখন বাসাতে তোমাদের সঙ্গে থেকে আমি ভালোভাবে জীবন কাটাতে পারবো। এর সমস্ত কথা জানালার পাশে দাঁড়িয়ে নিশা সব শুনে ফেলল। এরপর নিধি সে নেকলেস তার গলায় পরে নিল। হে জাদুর নেকলেস, আমি জমিদারের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম। তুমি এক্ষুনি সেই টাকাগুলো আমাকে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সামনে 2 লক্ষ টাকা হাজির হয়ে গেল। এসব দেখে নিধির মা ও কীর্তি খুবই আশ্চর্য হয়ে গেল। ওয়াও আপু, সত্যি তুমি নেকলেস জাদুর। তাহলে তুমি আমার জন্য খুবই সুস্বাদু খাবার আর খেলনা এনে দাও। এরপর নিধি জাদুর নেকলেসের কাছে টেস্টি খাবার ও খেলনা চাইল। এ কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে অনেকগুলো খেলনা ও টেস্টি টেস্টি খাবার চলে আসলো। কীর্তি এসব দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল। এরপর নিধি জাদুর নেকলেসকে আবারও বলল, হে জাদুর নেকলেস, আমাদের এই ছোট ঝুপড়িকে খুবই সুন্দর একটি বাড়িতে পরিণত করে দাও। নিধি এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের ছোট্ট ঝুপড়ি অনেক বড় আলিশান বাড়িতে পরিবর্তন হয়ে গেল। ওদিকে জানালার কাছে দাঁড়িয়ে নিশা সবকিছু দেখছিল আর খুবই হতভম্ব হচ্ছিল। নিশার মনের মধ্যেও লোভ চলে আসলো। ইস, যদি পারতাম তাহলে ওদের জাদুর ডায়মন্ডের নেকলেসকে চুরি করে নিতাম, কিন্তু এদের বাড়ি থেকে তো নেকলেস চুরি করা সম্ভব নয়। কি করা যায়? আইডিয়া, আমিও জঙ্গলে চলে যাব। জঙ্গলে গিয়ে পরীর কাছ থেকে জাদুর নেকলেস আনবো আর আমিও অনেক ধনী হয়ে যাব। এসব ভেবে প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিশা দৌড়ে দৌড়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দৌড়াতে দৌড়াতে নিশা জঙ্গলে চলে গেল আর সেখানে দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্নার নাটক করতে শুরু করলো। হে খোদা, আমার সব কিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করব? কেউ তো আমাকে সাহায্য করো, হেল্প মি। নিশার কান্নার আওয়াজ শুনে পরি সেখানে চলে আসলো আর নিশাকে বলল, তুমি কে, আর এভাবে এই জঙ্গলে কেন কান্না করছো? পরে যে আমার মা অনেক অসুস্থ, চিকিৎসা করানোর মতো কোনো টাকা নেই। অল্প কিছু টাকা জুটিয়েছিলাম, তা চোরে এসে চুরি করে নিয়েছে। এখন তো খাবার মতো পয়সা নেই। ভেরি স্যাড। এসব তো তোমার সাথে অনেক খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরিজি, এই জন্যই তো আমি এখানে চলে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আপনি আমাদের প্রতিবেশী গ্রামের একটি মেয়ে, ওর নাম নিধি, ওকে আপনি জাদুর ডায়মন্ডের নেকলেস দিয়েছিলেন। সে দেখে আমি চলে এসেছি, আমাকেও দিন। নিশার এসব কথা শুনে পরীর মনের মধ্যে সন্দেহ হলো আর সে ভাবলো যে নিশা এসব নাটক করছে। আরে, এই মেয়েটি এত খারাপ, এত লোভী। আমি নিধিকে দিয়েছিলাম জাদুর নেকলেস, এ দেখে ও হিংসায় জ্বলে যাচ্ছে। এজন্যই ও আমার কাছে এসে জাদুর নেকলেস চাইছে।
ওকে আমি উচিত শিক্ষা দেব। এসব ভেবে পরি তার জাদুশক্তির দ্বারা একটি নেকলেস প্রকট করলো আর নিশাকে দিল। সেই নেকলেসটি দেখতে জাদুর বলে মনে হচ্ছিল না, এজন্য নিশা পরীকে বলল, পরিজি, এই নেকলেস তো নিধির নেকলেসের মতো লাগছেই না। কারণ আমি তোমাকে নিধির নেকলেসের মতো নেকলেস দেইনি, ওর চেয়েও 3 গুণ বেশি শক্তিশালী নেকলেস দিয়েছি তোমাকে। পরীর কথা শুনে নিশা অনেক খুশি হলো। নিশা নেকলেসকে নিয়ে তার বাড়ি চলে গেল আর সেই নেকলেসটি তার গলায় পড়লো। হে জাদুর নেকলেস, তুমি আমার বাড়িকে অনেক বড় আলিশান বাড়িতে পরিণত করে দাও। শুধু তাই নয়, আমি 500টি স্বর্ণমুদ্রা চাই। নিশা এই কথা বলার সঙ্গে সঙ্গে তার গলার নেকলেসটি বিষাক্ত সাপে পরিণত হলো। গলায় সাপ ঝুলতে দেখে নিশা প্রচন্ড ভয় পেল আর চিৎকার করতে লাগলো। শুধু তাই নয়, নিশার ঘরও সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। নিশা তার গলার সাপকে কোনো রকমে গলা থেকে ছুঁড়ে ফেললো আর দৌড়ে নিধির কাছে গেল। নিধি, তুমি এখন আমাকে সাহায্য করো, আমার ঘরটা পর্যন্ত চলে গেছে, এখন আমি রাস্তায় এসেছি। কিন্তু এসব হলো কি করে? এরপর নিশা তার জাদুর নেকলেস সম্পর্কে সবকিছু নিধিকে বলল। নিশার মুখ থেকে শুনে নিধি সবকিছু বুঝে গেল। এরপরেও সে তার জাদুর ডায়মন্ডের নেকলেসকে বলে নিশার জন্য বাড়ি তৈরি করে দিল। নিধির উদারতা দেখে নিশা খুবই আশ্চর্য হলো। এরপর সে তাকে বলল, নিধি, আমি তোমার নেকলেস দেখে কত হিংসে করলাম, এরপরও তুমি আমাকে হেল্প করলে। আসলে আমার ভুল ছিল, পরীর কাছে গিয়ে আমি অনেক মিথ্যে বানিয়ে বলেছিলাম। আমি আর জীবনে কখনো এমনটা করব না, আমি প্রতিজ্ঞা করলাম। এরপরে নিশা আর জীবনে কখনো লোভ লালসা করেনি ও অন্যকে দেখে হিংসাও করেনি। তারপর থেকেই নিধি তার বাড়িতে ও নিশা তার বাড়িতে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো।